প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বিক্ষোভ করেছে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে হত্যার হুমকি দিছে একজন ইসলামী স্কলার। তিনি বর্তমান জামাতের একজন সক্রিয় সদস্য এবং তার অতীত পরিচয় তিনি খেলাফত মজলিসের একজন সদস্য ছিলেন। নির্বাচনের প্রাককালে এসে তিনি জামাত ইসলামী যোগ দেন সম্ভবত 17 তারিখে জানুয়ারির। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে নাকি একটা ষড়যন্ত্র বা হামলা বা উনার উপরে নাকি যে কোন ধরনের একটা হামলা হতে পারতো, এটা নাকি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এটাকে একদম ডিসপান্টর করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিরোনাম দেখেছেন, এবার দেখাবো সম্পূর্ণ ভিডিওটি, তাই একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। এইবার কোশ্চেন হচ্ছে, তেহরিক-ই তালিবান পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তানের ভেতরে, কিন্তু আমাদের দেশে কেন পাঠিয়েছে? এইটা হচ্ছে কি মূল বিষয়। এটা বুঝতে পারবেন যে আপনি কত বিপদে আছেন, আপনার তারেক রহমান কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, আমার পুরো দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। আপনার এই ওর আর্টিকেলটা পড়লে সব দেখতে পারবেন। সেখানে 6 মাসের বেশি সময় ধরে তারা কাজ করছে। আপনার জহুরুল ইসলাম যে এয়ারবেজ আছে চিটাগাঙে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিক-ই তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢুকানো হয়েছে, মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। কারণ আপনি বলবেন তারেক রহমান কি তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ এরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমডিউনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম আছে, দানাই পানাই বুঝে না। তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্টেট কাট বের করে। এগুলো আপনার এই যে কোনো মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে না মানাতে কি হয়েছে, 111-এর পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে কি চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনার। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে, এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন? যে আসলেই এটা প্রমাণ কি, 111-এর মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফআই চিফ ছিল, যে ডিজিএফআই ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনের ধরা হলো না। আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএলের খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে? তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, এইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তা তো হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে যেটা করার তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই
শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে। বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারি যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে। যেটা বলবে সেটাই করবেন। এই পরিকল্পনা নিয়ে তারপরে তারা আগাচ্ছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা কু করার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে হত্যার হুমকি দিছে একজন ইসলামী স্কলার। তিনি বর্তমান জামাতের একজন সক্রিয় সদস্য এবং তার অতীত পরিচয় তিনি খেলাফত মজলিসের একজন সদস্য ছিলেন। নির্বাচনের প্রাককালে এসে তিনি জামাত ইসলামী যোগ দেন সম্ভবত 17 তারিখে জানুয়ারির। তো তার নাম হচ্ছে আলী হাসান ওসামা। এই আলী হাসান ওসামার আরও আরেকটা পরিচয় আছে। তিনি 2021 সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। 6 মে 2021 সাল ঢাকা টাইমসে একটা রিপোর্ট হয়েছিল এবং সেই রিপোর্টে উল্লেখ ছিল যে জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনা করতে গিয়ে 2জন জঙ্গি আটক হয়েছে এবং এই 2জন জঙ্গির ভেতরে একজন আলী হাসান ওসামা। তো তিনি প্রকৃতপক্ষে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা সেটা আমি জানি না, তবে তার কথাবার্তা, তার যেই সমস্ত ফেসবুক পোস্ট, এগুলোকে বিশ্লেষণ করলে তার ভেতরে জঙ্গিবাদের একটা ভাব পাওয়া যায়। তো তারপরে আমি তাকে প্রকাশ্যে জঙ্গি বলবো না, কারণ আমি মনে করি যে তিনি হয়তোবা অতি উৎসাহী হয়ে, যেমন জামাতে নতুন নতুন যোগ দিয়েছেন, হয়তোবা নিজের পারফরমেন্স দেখানোর জন্য তিনি এই ধরনের উদ্ভট ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতেছেন। তার যে ফেসবুক পোস্ট, সেইখানে তিনি উল্লেখ করছেন যে আপনারা 72-এ ফিরে যাচ্ছেন, 72-এ ফিরে গেলে 74-এর মতো দুর্ভিক্ষ আসতে পারে, মানে মহান রবের পক্ষ থেকে, এবং 74 আসলে 75-এর জন্য রেডি থাকেন। তো কথা হচ্ছে যে তার এই যে বক্তব্য, তার এই যে 75 কেন্দ্রিক যেই একটা জিঘাংসা বা একটা আক্রোশ, এইটাকে তিনি উগরাই দিচ্ছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তো কথা হচ্ছে যে 75 সালে কি হয়েছিল, শেখ মুজিবুর রহমান তার সপরিবারে হত্যার শিকার হয়েছিল। শেখ মুজিবুর রহমান কে ছিল এটা আমরা সবাই জানি, কিন্তু কথা হচ্ছে যে কোনো মানুষকে কোনো কারণে সপরিবারে হত্যা করা এটা কতটুকু জায়েজ এইটা আমার মানে জানা নাই। কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ যদি অপরাধ করে থাকে তার অপরাধের শাস্তি সে পাওয়া উচিত। তার ওই যে 6 বছরের মাসুম বাচ্চা কিংবা নিরপরাধ পুত্রবধূ তারা হত্যার শিকার হোক, এটা আমি চাই না। কারণ এইটা যদি হইতো তাহলে অনেক জামাতের নেতারা সপরিবারে ফাঁসির মানে সাজা পাইতো, কারণ তাদের অনেকেই ফাঁসির সাজা ভোগ করছে তাদের যুদ্ধাপরাধীর দায়ে। তো যুদ্ধাপরাধীর দায়ে যদি এখন বাপের শাস্তি যদি ছেলেরে দেওয়া হয়, তাইলে তো গোষ্ঠী দৈরা সবাই মানে ফাঁসিতেই ঝুলতো। তো তারাই বলে যে আপনার এই যে একজনের অপরাধের শাস্তি আরেকজন পাওয়া উচিত না, বা আমাদের বাপ চাচারা দাদারা আগে যুদ্ধাপরাধী ছিল, আমরা তো ছিলাম না, তাইলে আমাদের কেন এটার দায়ে দায়ী করা হয়। তো কথা হচ্ছে যে ওসামার এই ফেসবুক পোস্টের মাধ্যমে 75 জাস্টিফাইড, মানে তিনি এটাকে সমর্থন করতেছেন এবং তিনি হুমকি দিচ্ছেন আরেকজনকে, সিটিং প্রাইম মিনিস্টারকে, যে 75-এর জন্য রেডি হন। তো কথা হচ্ছে যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এটা জামাত ইসলামীর দলীয় স্ট্যান্ড কিনা এটা জামাত ইসলামীর পরিষ্কার করা দরকার। অন্যথায় আমরা ধরেই নিব যে জামাত ইসলামী তাদের লোকজন দিয়া এই ধরনের প্রোপাগান্ডা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে আরেকটা 75 ঘটানো দরকার এবং সেইটা বৈধ, এটা তারা বৈধতা উৎপাদন করতেছে। যদি জামাত ইসলামী এটা নিয়ে ক্লিয়ারেন্স না দেয়, যদি তারা তাদের দলীয় অবস্থান প্রকাশ না করে, তাহলে আমরা এই আলী হাসান ওসামার বক্তব্যটাকেই জামাত ইসলামীর দলীয় বক্তব্য হিসেবে বিবেচনা করব। কারণ একজন প্রধানমন্ত্রীকে আপনি সরাসরি এইভাবে মানে হত্যার হুমকি দিতে পারেন না, 75-এর মতো কইরা সপরিবারের সবাইরে হত্যার হুমকি দিতে পারেন না। এইখানে জাইমা রহমানের কোনো দোষ নাই, এইখানে তার যে আরো পরিবারের সদস্য আছে, আরাফাত রহমানের কোকোর স্ত্রী আছে, তার সন্তানেরা আছে, তারপরে জোবাইদা রহমান আছে। তো এইভাবে 75-কে সামনে আইনা যদি আপনারা এটারে বৈধ করতে চান এবং এইটাকে যদি মনে করেন যে আবারও ঘটাবো, তাহলে ভাই এইটা মানে একদম নির্মম চিন্তা ভাবনা। এটারে আমি জঙ্গিবাদ বলবো না, কারণ জঙ্গি। সম্পূর্ণ ভিডিওটি দেখলাম, অবশ্যই ভিডিও দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল, তাই সকলেই এই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।